যদি তার পরিস্থিতি খারাপের দিকে হয় তাহলে সঙ্গে সঙ্গে রেফার করে দেওয়া হয় জলপাইগুড়ি শহরে। এখনো পর্যন্ত এখানে সিজার বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন, তারা যে দেখবেন, ধরুন একজন ইএনটি দেখতে গেলে পরে তার যে একটি ঘর লাগে, তার জিনিসপত্র লাগে, নাক কান গলা তিনি পরীক্ষা করবেন, পরিকাঠামো গড়ে ওঠেনি। তাহলে আমাদের কোনো পরিষেবাই এখনো পর্যন্ত লোক পাচ্ছে না। আমরা ধূপগুড়ি মহকুমা যেখানে পরিকাঠামো উন্নয়নের জন্য যে কাজ, সেই কাজ শুরু করতে হবে, কারণ ধূপগুড়ি নিয়ে যাওয়ার পথে আমাদের হবে এবং এক্ষেত্রে অনেক ক্ষেত্রে তাই হচ্ছে, কারণ ধূপগুড়ি সুপার নিয়োগ করতে হবে এবং পরিকাঠামো উন্নয়নের জন্য, অর্থাৎ মানুষের চিকিৎসার জন্য যে সমস্ত দোষ এরা ওই যে বান ঠান যেগুলো দিতে বলছো দিবে না, অনেক কিছু কায়দা করে জলটা মানে ওর নিজেকে ভাবে বোধহয় নিউজ 18 সাংবাদিক বই একলা আসার নাই না। না হয় না। আচ্ছা আচ্ছা, আর কি কি অসুবিধা আছে এখানে? এখানে ভালো চিকিৎসা ব্যবস্থা কি পান? পান না। কি নাম আপনার? বাড়ি কোথায়? যে ধূপগুড়ি থেকে ফালাকাটা কত কিলোমিটার, ধূপগুড়ি থেকে দীপপাড়া কত কিলোমিটার এবং ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি কত কিলোমিটার, এসব দেখে তারা সিদ্ধান্ত নেবে। ধূপগুড়ির মানুষের যে দারুণ কষ্ট, তাদের বিচার্যের মধ্যে থাকবে না। ছবিটা আসবে বাজে দেখাবে হাসপাতালে লেখা না দেখুন ধূপগুড়িতে আসা আমাদের মুসলিম ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং সংগ্রামী যৌথ মঞ্চের সাংগঠনিক কার্যকলাপের উদ্দেশ্যে অনেক বিষয় আছে যে বিষয়গুলোর আসু সমাধান হওয়া প্রয়োজন। সেখানে মানে প্রাথমিক শিক্ষা সহ বিভিন্ন স্তরের যে শিক্ষা পরিকাঠামো সেগুলো ভেঙে পড়ছে, সরকার চাইছে যে শিক্ষা ব্যবস্থাকে তুলে দিতে। স্বাস্থ্য পরিকাঠামোর উপর আঘাত পড়ছে, সরকারি চাকরি পেয়ে সরকারি দুর্নীতির কারণে সেই চাকরি বাতিল হচ্ছে, জীবন অনিশ্চিত হচ্ছে, নতুন পদে নিয়োগ নেই, যে পদে নিয়োগ হচ্ছে সেই পদও মানে স্থায়ী থাকছে না। এরকম বিভিন্ন বিষয়, তার সাথে ডিএ আছে, প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো সংশোধন আছে, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আজকে এই সভা। দাদা, কিছুদিন আগে তো এই যে 26,000 চাকরি বাতিল হলো, কি বলবেন এই বিষয় নিয়ে? আপনি তো ধর্মমন্ত্রী গিয়েছিলেন ওইখানে। দেখুন, এই লড়াইটা তো আমাদের সকলের লড়াই। একটা সরকারের দুর্নীতিটা যখন প্রতিষ্ঠানের অঙ্গ হয়ে যায় তখন সেই সরকারের কাছ থেকে এর থেকে বেশি আশা করতে পারেন না। তার কারণ হচ্ছে যে এই সরকারটার রাজধর্ম যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে দুর্নীতিগ্রস্তদের আড়াল করা। এই যে 26,000-এর চাকরি গেল, এর মধ্যে যারা এখনো পর্যন্ত দোষী সাব্যস্ত হয়েছেন বা চিহ্নিত হয়েছেন যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, দুর্ভাগ্যের বিষয় যে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে বারবার বলার সত্ত্বেও সরকার কিন্তু এই দুর্নীতিগ্রস্তদের তালিকা জমা করেনি, বা এই দুর্নীতিগ্রস্তদের বাইরে যারা আছেন তারা যে স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন এটা সরকার কোনো সময় জমা করেনি বলেই কিন্তু এই সমস্ত ছেলে মেয়েদের চাকরি গেছে। এখন রাস্তা একটাই পড়ে আছে যে আন্দোলন করে যোগ্যদের মানে একটা তালিকা তৈরি করা, এবং সেই তালিকাটা এমনভাবে হতে হবে যেখানে একজন অযোগ্যর স্থান হবে না। সেই করলে পরে এই রায়ের হয়তো সংশোধন হতে পারে, তাছাড়া রাস্তা মুশকিল। এবং শুধু এখানেই শেষ নয়, আমার মনে হয় যে জটিলতারা লাগিয়ে রেখেছে এবং যে ধরনের প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে হয়েছে, সেটা বিডিও থেকে শুরু করে মানে এমন কোনো একটা সেক্টর পাবেন না, ফুড ডিপার্টমেন্টের ইন্সপেক্টর থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে
মানে এই সমস্ত প্যানেলগুলোই কিন্তু ভয়ের মুখে আছে। দাদা বললাম আন্দোলন তো আমরা দেখছি, আজকে চাকরিহারারা দিল্লির উদ্দেশ্যে কিভাবে দেখছেন তাদের আন্দোলনটাকে, কিভাবে পেছন থেকে আপনারা সমর্থন কি? দেখুন, মানে দিল্লির উদ্দেশ্যে যাওয়াটা এই মামলার সাথে কোনো সম্পর্কিত নয়। তাহলে সুপ্রিম কোর্টের দরজায় ধর্ণা দিতে যাচ্ছেন? বলুন দাদা, আমরা তো আন্দোলন দেখছি, তাহলে কি ওদের প্যানেলটা গেছে শুধুমাত্র মানে এই রাজ্য সরকারের দুর্নীতি, মানে যারা দুর্নীতিবাজ তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে নেওয়া চাওয়ার প্রচেষ্টা থেকে, মানে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদেরকে মাননীয় মমতা ব্যানার্জি বলেছেন যে তোমাদের চাকরি না থাকলে কারণ থাকবে না। তাই ওনাদের উচিত ছিল যে এই রাজ্য সরকারকে চেপে ধরা, এসএসসিকে চেপে ধরা, শিক্ষা দপ্তরকে চেপে ধরা। সেটা না করে তারা যখন দিল্লির অভিমুখে যাত্রা করলেন, বুঝতে হবে অন্য কোনো উদ্দেশ্য আছে। বলুন দাদা, সময় সাপেক্ষে আরজি করার মতো এই আন্দোলনটাও থেমে যাবে না? আশঙ্কা তো পুরো আছে। আরজি করের আন্দোলন ভেঙেছে শুধুমাত্র সরকারের যারা সেফটি ভাল, মানে রাজনৈতিক সেফটি ভাল, তারা ওই আন্দোলনটাকে নিজেদের হস্তগত করে মানুষকে বিভ্রান্ত করে সরকারের সাথে যোগসাজশ করে আন্দোলন ভেঙেছে। এক্ষেত্রেও সেই প্রচেষ্টা সমানে চলছে, যাদিকে মুখ দেখছেন সরকারের সাথে মিলে জুলে আছে তারা। পাশাপাশি আন্দোলন চলছে। আগামী আমাদের পুরনো রূপার যে বকেয়া, সেই বকেয়া নিয়ে আগামী 22 তারিখে সুপ্রিম কোর্টে শুনানি আছে। সংগ্রামী যৌথ মঞ্চ পার্টি হয়েছে, সেখানে আশা করা হচ্ছে যে ভারতের সব থেকে বড় বিখ্যাত আইনজীবী যিনি আছেন তাকে আমরা মানে ওই মামলাতে যুক্ত করছি। লড়াই চলবে। তার সাথে শুধু ডিএর বিষয় নয়, নতুন ছেলেমেয়েদের চাকরি পাওয়ার বিষয় আছে, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের বিষয় আছে, তাদের জন্য উপযুক্ত বেতন কাঠামো প্রণয়নের বিষয় আছে। সমস্ত কিছু নিয়ে আগামী ভোটের আগে পর্যন্ত এই সরকারকে এই রাজ্যের কর্মচারী শিক্ষকরা শান্তিতে থাকতে দেবেন।